মুভি শুরুতে আমরা জামাল নামের সেই জাহাজটি দেখতে পারি, যেটা রাতের বেলায় 2 মিলিয়ন ব্যারেল পেট্রোল নিয়ে রওনা দিয়েছিল। রাত নেমে এসেছে বলে ভিতরে থাকা ক্রুগুলো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এই ফাঁকে সোমালিয়ান জলদস্যুগুলো সেই জাহাজটিকে ঘিরে নিতে শুরু করে। প্রায় 100 জন জলদস্যু সেখানে প্রায় 20টা বোট নিয়ে হাজির হয়েছিল। কিছুক্ষণের মধ্যে পুরো জাহাজটিকে তারা ঘিরে নেয়। এরপর তারা দড়ি বেয়ে বেয়ে জাহাজের উপরে উঠতে শুরু করে। এতক্ষণ তো কেউই এগুলো লক্ষ্য করেনি, তবে হঠাৎ ক্যাপ্টেন বাইরে তাকাতেই সবকিছু দেখে ফেলে। তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। চিৎকার করে সবাইকে সে বলতে থাকে যে আমরা পাইরেটসের কবলে পড়ে গেছি, দ্রুত আমাদের জাহাজের ইঞ্জিন বন্ধ করা হোক। এমনকি প্রত্যেকটা ক্রু যেন ইঞ্জিন রুমের ভিতরে সুরক্ষিতভাবে অপেক্ষা করে। এই অ্যানাউন্সমেন্ট শেষে সবাইকে সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দিয়ে সে প্রত্যেকটা লাইট বন্ধ করতে শুরু করে। তারপর সে নিজেও ইঞ্জিন রুমের ভিতরে গিয়ে আশ্রয় নেয়। অন্যদিকে দেখা যায় এতক্ষণে জলদস্যুরা উপরে উঠে এসেছে। তারা একে একে চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। জলদস্যুগুলো এত দ্রুত সেই জাহাজটি ঘিরে নেয় যে ভিতরে থাকা ক্রুগুলো সেটা কোনোভাবেই চিন্তা করতে পারেনি। এই সময় ক্যাপ্টেন তাদের জাহাজ থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আরেকটি জাহাজ দেখতে পারে, যেটা কিনা তাদের দেশেরই ছিল। তবে এটা ছিল একটি সামরিক জাহাজ, আর এই জাহাজে ছিল রাশিয়ার ব্ল্যাক ড্রাগন কমান্ডো ফোর্স। এই টিম কিন্তু প্রায় 3 মাস যাবৎ বর্ডারে আমেরিকার সাথে যুদ্ধ করে ফিরে আসছিল। ঠিক এই মুহূর্তে তাদের কাছেও সেই তথ্যটি চলে আসে। তারা জানতে পারে তাদের জাহাজ থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আরেকটি জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে, যে জাহাজে রয়েছে প্রায় 15 কোটি লিটার পেট্রোল। তথ্যটি পেয়ে তারা মনে করেছিল যে সেখানে হয়তো খুব কম সংখ্যক জলদস্যু তাদেরকে ঘিরে নিয়েছে। তাই ব্যাপারটাকে ছোটখাটো মনে করে তারা মাত্র 10 জনকে 2টি বোটের মাধ্যমে সেখানে পাঠিয়ে দেয়। তারা ভেবেছিল খুব সহজেই তাদেরকে পরাস্ত করে সে জাহাজটি উদ্ধার করবে। কিন্তু যে মুহূর্তে তারা সেই জাহাজের কাছে যায়, সঙ্গে সঙ্গে জলদস্যুরা তাদেরকে শনাক্ত করতে পারে। তারা দূর থেকেই MG-24 নামের গান দিয়ে অনবরত গুলি করতে শুরু করে। তারা তখন ভাবতে থাকে, ভাইরে, এর চেয়ে বরং বর্ডারের সেই আমেরিকান সোলজারগুলো ভালো ছিল, যাদের সাথে তারা সবে মাত্র যুদ্ধ করে এসেছে। জলদস্যুগুলো এত মারাত্মকভাবে তাদেরকে গুলি করতে থাকে যে তারা কোনোভাবে ফাইট ব্যাক করতে পারছিল না। উল্টো তারা তাদের জীবন বাঁচানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। তারা তখন তাদের বোট ঘুরিয়ে নিজেদের জাহাজে ফিরতে শুরু করে। এর মধ্যেই তাদের টিমের একজনের গায়ে এসে গুলি লাগে। সে সঙ্গে সঙ্গে সমুদ্র পড়ে হারিয়ে যায়। তখন এক সোলজার কমান্ডোকে বলে যে স্যার, এই জায়গাতে থাকা আর কোনোভাবেই ঠিক হচ্ছে না, কারণ সে জলদস্যুগুলো এবার দানবের মতো গুলি ছুটতে শুরু করেছে। ক্যাপ্টেন তখন তার কথায় সম্মতি প্রকাশ করে। সে বলে কাল হেলিকপ্টার নিয়ে এসে বাকি সবকিছু দেখে নেওয়া যাবে। এরপরে সিনে দেখা যায় রাশিয়ার নেভি হেডকোয়ার্টারের বড় বড় অফিসারগুলো এই বিষয় নিয়ে আলোচনা করছে। সেখানে থাকা একজন ফোর্স বলে, আমরা গতকাল সেখানে গিয়েছিলাম। জাহাজটির আলো বন্ধ থাকায় আমরা অন্ধকারে কোনো কিছুই ভালোভাবে দেখতে পারিনি। তাই জাহাজের কাছাকাছি যেতেই সেই জলদস্যুগুলো আমাদের গুলি করে বসে, যার কারণে আমরা কোনোভাবে সে জাহাজে আর উঠতে পারিনি। এমনকি সেই জাহাজের ভিতরে থাকা ক্রু মেম্বারদের সাথেও আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। তবে ফিরে আসার সময়ে আমরা আমাদের একজন সোলজারকে হারিয়েছি। সোলজারের এই কথা শুনে অ্যাডমিরাল সঙ্গে সঙ্গে হেলিকপ্টার পাঠিয়ে সেই সোলজারকে উদ্ধার করতে বলে। এরপরে সিনে দেখা যায় সেই সোলজারটি তখনও পর্যন্ত সমুদ্রের পানিতে ভাসছিল। আসলে সেদিনের গুলিটা লাইট সাপোর্ট ব্যাগে লাগার কারণে সে কোনো রকম বেঁচে গেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি ছোট বোট চলে আসে। বোটে থাকা মানুষগুলো তাকে সহযোগিতা করে উপরে তুলে নিয়ে আসে। তখন সেই সোলজার তাদেরকে ধন্যবাদ জানায়। কিন্তু এবার সে যে কত বড় বিপদে পড়ল সেটা কোনোভাবেই ধারণাতে ছিল না তার, কারণ এই বোটের প্রত্যেকজনই ছিল সোমালিয়ান জলদস্যু, যারা কিনা দূর থেকেই সবকিছু লক্ষ্য করেছে। এবার তারা এই সোলজারকে অপহরণ করে সোজা তাদের সেই জাহাজে নিয়ে যায়। অন্যদিকে রাশিয়ান হেলিকপ্টার কিন্তু সেই সোলজারকে খোঁজার কাজে বেরিয়ে পড়েছে। হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু সেই সোলজার তারা কোনোভাবেই খুঁজে পায় না। তবে ডাকাতের আন্ডারে থাকা সেই জাহাজটি তারা খুব ভালোভাবে স্ক্যান করতে থাকে। তারা জানতে পারে এখানে ভয়ানক মেশিন গানের পাশাপাশি রকেট লঞ্চারও ইনস্টল করা হয়েছে, যার কারণে সেই হেলিকপ্টারটি সেখানে আর কোনোভাবে দেরি না করে রিস্ক এড়ানোর জন্য দূরে চলে আসে। এই তথ্যগুলো অ্যাডমিরালের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সে তখন ফোর্সে ভরা সে জাহাজের ক্যাপ্টেনের সাথে কথা বলে। তারা ডিসিশন নেয় ডাকাতের আন্ডারে থাকা সেই জাহাজের 5 কিলোমিটারের মধ্যে তাদের জাহাজটি নিয়ে যাবে। তারপর সেই জাহাজটিকে তারা ভালোভাবে লক্ষ্য করবে। এরপরই সিনটি শিফট হয়। ডাকাতে ভরা সেই জাহাজের মাঝে আমরা সোলজারটিকে দেখতে পারি, যাকে অলরেডি তারা সেখানে নিয়ে গেছে। এই সোলজারটির নাম হচ্ছে মাকার জাফর। জলদস্যু টিম লিডার তাকে বলে, ইঞ্জিন রুমে থাকা ক্যাপ্টেনকে এখনই বেরিয়ে আসতে বল, তা না হলে তোকে এখনই মেরে ফেলবো। এমনকি তাদের হেডকোয়ার্টারে ফোন করে আমাদের জন্য $20 মিলিয়ন পাঠিয়ে দিতে বল। মাকার জাফর তার কথা শুনে প্রচণ্ড পরিমাণে রেগে যায়। এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সোজা জানিয়ে দেয় সেইগুলোর কোনো কিছু করতে পারবে না। জলদস্যুর ক্যাপ্টেন রেগে গিয়ে তাকে সঙ্গে সঙ্গে মারতে শুরু করে। শেষ মুহূর্তে তার চোখে একটি পিস্তল ঠেকিয়ে বলে যে আমি এক কথা কিন্তু দুবার বলতে পছন্দ করি না, তাই এতক্ষণ তোকে যা করতে বলেছি কোনো প্রকার কাহিনী না করে সেটা কর। মাকার জাফর তখন বুঝতে পারে যে আসলেও তাদের কথা মতো না চললে কোনো রেহাই নেই। সে বলে, ঠিক আছে, তোমরা যা বলছো আমি করব।
তবে তোমার গানটি আগে নিচে নামাও। জাফরের কথা শুনে জলদস্যু ক্যাপ্টেন তখন পিস্তলটি নামিয়ে নেয়। জাফর তখন ইঞ্জিন রুমের দিকে যায়। সে তখন তার নিজের পরিচয় দিয়ে ক্যাপ্টেনকে বাইরে আসতে বলে। ভিতরে থাকা ক্যাপ্টেন বলে যে আমি খুব ভালো করে জানি যে বাইরে আসলে আমার সাথে কি করা হবে, তাই আমি তো দূরের কথা এখানকার কেউই বাইরে যাবে না, তাতে যদি ভিতরে থেকেই মরতে হয় সেটাতেও আমরা রাজি আছি। জলদস্যু লিডার এব্রা এবার বুঝতে পারে এইভাবে কোনো কাজ হবে না। সে তখন সোজা রাশিয়ার নেভি হেডকোয়ার্টারে কল করে সে বলে যে তোমরা যদি এই জাহাজটি ফিরে পেতে চাও এবং ভিতরে থাকা প্রত্যেকটা স্টাফকে বাঁচাতে চাও তাহলে $20 মিলিয়ন আমাদের জন্য পাঠিয়ে দাও, আর কাজের মধ্যে যদি কোনো হেরফের করো তাহলে এখানে থাকা কেউই বাঁচবে না। ঠিক এই মুহূর্তে ডাকাতের আন্ডারে থাকা সেই জাহাজের মালিক আলভা চলে আসে। জলদস্যুদের লিডার এব্রাকে সে বলে তোমরা যেটা করছো সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইম, তাই বলতে পারো যে তোমাদের সাথে আমাদের কোনোভাবেই যায় না, এমনকি আমাদের সরকার কোনোভাবেই তোমাদের সাথে নেগোসিয়েশনে যাবে না, তাই বুঝতে পারছো যে তোমাদের ভবিষ্যৎ কিন্তু নিশ্চয়ই খারাপ হতে যাচ্ছে। আলভার এই কথাগুলো শুনে এব্রা কিন্তু এক চুলো ভয় পায় না। সে সোজা জানিয়ে দেয় যে এত ধানায় পানায় না করে $20 মিলিয়ন সোজা আমাদের কাছে পাঠিয়ে দেয়, তা না হলে প্রতি ঘন্টায় আমরা একজন করে মেরে ফেলবো। এরপর সিনটি শিফট হয়। সামরিক জাহাজ থেকে ক্যাপ্টেন তখনও পর্যন্ত সেই জাহাজের উপরে নজর রাখছিল। ক্যাপ্টেন তখন বলতে থাকে সোমালিয়ান ডাকাতগুলো খুবই মারাত্মক, তারা এমনভাবে নিজেদেরকে লুকিয়ে রাখে যে রাডারের মাধ্যমেও তাদেরকে ধরা যায় না। কিছুক্ষণের মধ্যেই সে জাহাজে থাকা দুজনকে তারা দেখতে পারে, যারা কিনা মারাত্মক দুটা মেশিন গান নিয়ে আশেপাশে ঘোরাঘুরি করছে। জাহাজটিকে তারা এমনভাবে কবজা করেছে যে চাইলেই সেটা উদ্ধার করা সম্ভব হবে না। এর চেয়ে ভয়ানক ব্যাপারটা হচ্ছে পুরো জাহাজটাই কিন্তু বোমে রূপান্তরিত হয়ে আছে, কারণ এই জাহাজে রয়েছে কোটি কোটি লিটার পেট্রোল। কোনো ভুলভাল ডিসিশন নিলে পুরো জাহাজ কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। পাশাপাশি জাহাজে থাকা একটা মানুষও কিন্তু বেঁচে ফিরতে পারবে না, তাই চাইলেও কিন্তু সোলজাররা সেই জাহাজের উপর গুলি করতে পারবে না। সবকিছু শুনে তো আপনারা বুঝতেই পারছেন যে এই জাহাজটা সেই জলদস্যুদের হাত থেকে বাঁচানো কতটা কঠিন হতে যাচ্ছে। অন্যদিক থেকে জলদস্যু ক্যাপ্টেন এব্রা কিন্তু সেই জাহাজটিকে লক্ষ্য করছিল। সে দেখে প্রায় একদিন যাবৎ তাদের সাথে সাথে সেই জাহাজটি সামনের দিকে যাচ্ছে। তার বুঝতে আর বাকি থাকে না যে এটা তাদেরকে ফলো করছে। এব্রা রেগে গিয়ে তখন জাফরকে ধরে আনতে বলে। জলদস্যুরা জাফরের সঙ্গে সঙ্গে সেই জাহাজে থাকা একজন ক্রুকেও ধরে নিয়ে আসে। এব্রা বলে দেখ, তোদের সাথে আমার কিন্তু কোনো শত্রুতা নেই, আমি তো শুধু $20 মিলিয়ন চেয়েছি। যদি তোদের হেডকোয়ার্টার থেকে ডিসিশন নিয়ে টাকাটা আমাদের উদ্দেশ্যে না পাঠায় তাহলে তোদের দুজনকে কিন্তু আমি বাঁচিয়ে রাখবো না। এব্রার এই কথা শুনে জাফর সঙ্গে সঙ্গে বলে তুই কিন্তু চাইলেই আমাদেরকে মারতে পারবি না, কারণ এই জাহাজে যদি একটা গুলি চলে সঙ্গে সঙ্গে এই জাহাজে আগুন ধরে যাবে। জাফরের এই কথায় এব্রা সঙ্গে সঙ্গে একটি চাকু বের করে সেই ক্রুর গলায় ফাঁসিয়ে দেয়। তাদের মার্ডার করা স্টাইল দেখে বোঝাই যাচ্ছিল তারা কি পরিমাণ নৃশংস। সে বলে গুলি না চললো, চাকু তো ঠিকই চলবে। এই দৃশ্যটা নেভি সোলজাররা দূরবীনের মাধ্যমে দেখছিল, যেটা দেখে তারা নিজেরাও ভয় পেয়ে যায়। তারা খুব ভালোভাবে বুঝতে পারে চান্স পেলে কিন্তু এই জলদস্যুরা কাউকে ছাড়বে না। তো যাই হোক, সিনটি শিফট হয়। অ্যাডমিরালের কানে ক্রুর মৃত্যু সংবাদ অলরেডি পৌঁছে গেছে। সবাই তখন আলোচনা করতে থাকে এই জলদস্যুদের কোনোভাবেই স্বাভাবিক মানুষ মনে হচ্ছে না, তারা যে কোনো সময় যে কোনো বিপদের কারণ হতে পারে। তাই যেটাই করা হোক না কেন দ্রুত করতে হবে, কারণ তারা যদি সময় মতো আমাদের রেসপন্স না পায় তাহলে যে কোনো সময় জাহাজটি ব্লাস্ট করে দিয়ে চলে যেতে পারে। অন্যদিকে দেখা যায় তারা জাফরকে এখনো পর্যন্ত মারেনি। তারা তাকে ইঞ্জিন রুমের সামনে নিয়ে আসে এবং তার মাধ্যমে সবাইকে বেরিয়ে আসতে বলে। জাফরকে না মারার পিছনে আরেকটি কারণ আছে। জাফর ছিল রাশিয়ান, তাই তার কথাই একমাত্র ভিতরে থাকা ক্রুগুলো বুঝতে পারছিল, এমনকি তারা তাকে টোপ হিসেবে ব্যবহার করছিল। জলদস্যুরা জাফরকে ইঞ্জিন রুমের সামনে নিয়ে গিয়ে বলে তাদেরকে বেরিয়ে আসতে বল, তা না হলে তোদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার করে দেব। জাফর তখন ভিতরে থাকা সবাইকে বাইরে আসতে না করে দেয়। সে বলে তোমরা কোনোভাবেই বাইরে আসবে না, কারণ বাইরে আসলে তোমাদেরকে এক এক করে তারা মেরে ফেলবে। জাফর এই কথাগুলো বলছিল সেটা কিন্তু কোনোভাবে তারা বুঝতে পারছিল না, কারণ রাশিয়ান ভাষা তো জলদস্যুরা বুঝত না। কিন্তু জলদস্যুর লিডার এব্রা সঙ্গে সঙ্গে সন্দেহ করে বসে। জাফরের গেস্টা প্রশ্বাস দেখে সে বুঝতে পারে যে সে অবশ্যই উল্টাপাল্টা কোনো কথা বলছে, তাই এবার সে রেগে গিয়ে জাফরের গলায় চাকু ধরে বসে। সে বলে তুই যদি উল্টাপাল্টা কোনো কাজ করিস তাহলে তোকে বেঁচে রাখবো না। এরপর তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এই সময়ের মধ্যে কয়েকটি জলদস্যু সেখানে এসে কুড়ালের মাধ্যমে দরজা ভাঙতে শুরু করে। অন্যদিকে দেখা যায় নেভি হেডকোয়ার্টারে বসে বসে সে জাহাজের মালিক, লেফটেন্যান্ট এবং অ্যাডমিরাল সবাই মিলে ড্রোন ভিউ রিসার্চ করতে থাকে। অনেক খোঁজাখুঁজি পরে একজন ব্যক্তিকে দেখে লেফটেন্যান্ট বলে এটাই হলো জলদস্যুর লিডার এব্রা। তার ক্রাইম রিপোর্ট রিসার্চ করে তারা জানতে পারে প্রথমত এই ব্যক্তিটা ছিল আমেরিকায়, তারপরে আসে ইতালিতে। ইতালি থেকে সে সোমালিয়ায় গিয়ে বড় একটি গ্যাং তৈরি করে। এই গ্যাং নিয়েই সে তার ডাকাতির জীবন শুরু করে দেয়। বর্তমানে সে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তার নাম শুনলে যে কেউ ভয় পেয়ে যায়। তারা আরও জানতে পারে যে এই জাহাজে বর্তমানে প্রায় 90 থেকে 100 জন জলদস্যু রয়েছে। এব্রা সম্পর্কে এত ভয়ানক তথ্য পাওয়ার পরেও সেই জাহাজের মালিক কোনোভাবেই বিচলিত হয় না। সে বলে যে এই জাহাজ ছাড়িয়ে নেওয়ার জন্য এত টাকা তাদেরকে দেওয়ার কি আছে। কিছুদিন আগে আমেরিকার জাহাজ তো তারা এমনি ছেড়ে দিয়েছিল।
বুদ্ধি কাটিয়ে চললে হয়তো তাদেরকে কোনো টাকা পয়সা না দিয়ে আমরা সেই জাহাজটা উদ্ধার করতে পারবো। লেফটেন্যান্ট তখন তাকে জানায় যে আপনার হয়তো একটা জিনিস জানা নেই, ইব্রার গ্যাং কখনো কোনো দিন খালি হাতে ফেরেনি। তারা যা আবদার করে তা নিয়ে কখনই ফেরে না। আর যদি কোনোভাবে তাদের চাওয়া পূরণ না করা হয় তাহলে সে জাহাজটা তারা ধ্বংস করে দিতে পারে। এত কিছুর পরেও সে জাহাজের মালিক কোনোভাবে তাদের কথায় রাজি হয় না, যার কারণে সেখানে থাকা অ্যাডমিরাল প্রচণ্ড রেগে যায়। সে টেবিলে বারবার আঘাত করে বলে, ঠিক আছে, তোমার না হয় জাহাজ তাদের আন্ডারে রয়েছে, কিন্তু সেখানে আমাদের অনেকগুলো ক্রু আটকা পড়ে আছে। যেভাবে হোক আমাদের তো তাদেরকে বাঁচাতেই হবে। এই কথা শেষে সে সোজা সামরিক বাহিনীর সে জাহাজে কল করে। সে ক্যাপ্টেনকে বলে, সে জাহাজটা আক্রমণ করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? ক্যাপ্টেন জানায়, আমরা শেষবারের মতো সে জাহাজটিকে আক্রমণ করার চেষ্টা করছি। সিনটি শিফট হলে আমরা জাফরকে একজন জলদস্যুর সাথে খেতে দেখি। জাফর তাকে বলে, আমি কোনোভাবে হাত দিয়ে খেতে পারি না, আমাকে কি একটা কাঁটা চামচ দেওয়া যায়? জাফরের এই কথায় সে জলদস্যু হাসতে হাসতে একটি কাঁটা চামচ বের করে। সে বলে, এই কাঁটা চামচের মাধ্যমে এর আগে অনেকের চোখ তুলে নিয়েছি, চাইলে এটার মাধ্যমে তুই খেতে পারিস। এর কিছুক্ষণের মধ্যে জাফর তার নাম জিজ্ঞাসা করে, যেটা শোনা মাত্র সেই জলদস্যু পিছন থেকে AK-47 বের করে তার দিকে তাক করে, যেটা দেখে জাফরের চোখ একদম কপালে উঠে যায়। সে বলে, ভাইরে ভাই, তোর তো শুধুমাত্র নাম জিজ্ঞাসা করেছি, এমনকি ভুল করলাম তোর সাথে? সে ছেলে তখন মিষ্টি এসে বলে, আসলে এই গানের নাম আর আমার নাম সেম, আমার নাম হচ্ছে কালাশনিকাব। যেটা শুনে জাফর বুঝতে পারে যে আসলে তাকে মারার জন্য গান বের করেনি সে, তাই এবারে সে কিছুটা স্বস্তি পায়। এরপর থেকে জাফরের কালাশনিকাবের সাথে একটা ভাব তৈরি হয়। এর কিছুক্ষণের মধ্যে একটি ছোট্ট বোট জাহাজের দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক এই মুহূর্তে সামরিক জাহাজ থেকে একটি হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয় সেটাকে আটকানোর জন্য। সোলজারগুলো হেলিকপ্টারের ভিতর থেকেই তাদেরকে গুলি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে আরেকটি বোট নিয়ে সোলজাররা সেখানে পৌঁছে যায়। তারা তাদেরকে গুলি না করে এক এক করে গ্রেপ্তার করে নেয়। এই নিউজটা কিছুক্ষণের মধ্যেই এব্রার কানেও পৌঁছে যায়। সে জাহাজের উপর থেকে দূরবীনের মাধ্যমে সবকিছুই দেখতে থাকে। আসলে এই বোটে তাদের জন্য খাদ্য এবং গাঁজা সরবরাহ করা হচ্ছিল। এব্রার মাথা তখন একদম গরম হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে জাহাজের সামনে জাফরকে নিয়ে আসে। তার গলায় ছুরি ধরে বলে, সেই খাদ্যগুলো এবং গাঁজাগুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে, পাশাপাশি অ্যারেস্ট করা প্রত্যেকেই ছেড়ে দিতে হবে, তা না হলে সে জাফরকে এখনই মেরে ফেলবে। ক্যাপ্টেন তখন জাফরের জীবন বাঁচাতে তার কথায় রাজি হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই এব্রার টিম খাদ্য সহকারে জাহাজে পৌঁছে যায়, যার কারণে জাফরও এবারের বারে বেঁচে যায়। এব্রা তার দলবলকে বলে, আমার মনে হচ্ছে তারা কোনোভাবে টাকা দেবে না, আর যদি টাকা না দেয় তাহলে এই জাহাজ আমি ধ্বংস করে দেব। এই বলে সে টিম মেম্বারদেরকে জাহাজে বোম ফিট করতে বলে। অন্যদিকে আমরা জাহাজের ইঞ্জিন রুমের সবাইকে দেখতে থাকি। একে তো তারা ইঞ্জিন রুমে আবদ্ধ হয়ে আছে, দ্বিতীয়ত ভিতরে থাকা ইঞ্জিনের গরমে তাদের অবস্থা একদমই খারাপ, যার কারণে তাদের প্রচুর পানি পিপাসা হচ্ছে, কিন্তু সেই পরিমাণ পানি ভিতরে ছিল না। যাই হোক, রাতের বেলায় জলদস্যুর লোকজনরা বোমা ফিট করছিল। জাফর সেটা দেখছিল। তারপরে সে ঘুমানোর ভান করে আবারও চুপচাপ থাকে। এরপর সে ধীরে ধীরে কালাশনিকাবের হাত থেকে দড়ি ছাড়িয়ে নেয়। সেই দড়িটা জাহাজ থেকে ঝুলিয়ে সে নিচের দিকে নামতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে ফ্লাড লাইট জ্বালায়। আসলে সে ড্রাগন কমান্ডো ফোর্সের দিকে একটা সিগন্যাল পাঠানোর চেষ্টা করছিল, যেটা দূর থেকে ক্যাপ্টেন লক্ষ্য করে। সে তার সঙ্গীকে বলে, জাফর কি মাস্কট সম্পর্কে কিছু জানে? সে তখন বলে, জাফর তো নেভি সোলজার, তার তো জানার কথা। মাস্কট হলো রাশিয়ান নেভি সোলজারদের একটি সাংকেতিক সিগন্যাল, আর এই সিগন্যাল কিন্তু শুধুমাত্র তারাই বুঝতে পারে। এবার সেই সিগন্যালের মাধ্যমে জাফরকে তারা জানায় যে পরদিন সকাল 6টার মধ্যে সে জাহাজটিকে তারা আক্রমণ করবে। তাই জাফর যেন সে সময় ডিস্ট্র্যাক্ট করে সবাইকে বিজি রাখে। জাফর কিন্তু এই সিগন্যালটা পুরোপুরি বুঝে যায়। সে ফ্লাডলাইটটি ফেলে দিয়ে আবারও জাহাজে উঠে আসে। পরদিন সকাল হলে জাফর কালাসকে বলে, আমার খুবই পানি পিপাসা লেগেছে, আমাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দে, আমি পানি খেয়ে আবারও ফিরে আসবো। কালাস তার কথায় রাজি হয়ে তাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেয়। অন্যদিকে দেখা যায় রাশিয়ার ব্ল্যাক ড্রাগন কমান্ডো ফোর্সও অলরেডি সে জাহাজের নিচে চলে এসেছে। তারপর দড়ির মাধ্যমে একে একে তারা সে জাহাজের উপরে উঠতে শুরু করে। ব্যাস, এরপরই শুরু হয়ে যায় দুই দলের মধ্যে তুমুল যুদ্ধ। রাশিয়ান ফোর্স খুবই দক্ষতার সাথে একে একে সে জলদস্যুগুলোকে শেষ করতে থাকে, কিন্তু এর মধ্যে দিয়েই 33টা মিনিট পার হয়ে যায়, যার কারণে রাশিয়ান ফোর্সের কমান্ডার তাদের উপর প্রচণ্ড রেগে যায়। সে বলে, তোমরা এসব কি করছো? সামান্য একটা অপারেশন কমপ্লিট করতে এতগুলো সময় লাগে তোমাদের? সত্যি বলতে এটা ছিল তাদের জন্য একটা ট্রেনিং মাত্র, যেন এই ট্রেনিং পরবর্তীকালে তাদের কোনো না কোনো কাজে লাগে। কমান্ডো জানতে পারে তখনও পর্যন্ত 10-12 জন জলদস্যু বেঁচেই আছে, কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে তাদের জন্যই চাপ হয়ে যেতে পারে। তখন সেখানে থাকা একজন সোলজার বলে, স্যার, এই জাহাজ আর ওই জাহাজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ক্যাপ্টেন তখন বলে যে নিজের জাহাজে পারো না, আবার সেই জাহাজটা কিভাবে আক্রমণ করবে? তখন আমরা বুঝতে পারি তারা আসলে সেই জাহাজে যাওয়ার আগে একটা ট্রেনিং নিচ্ছিল। তো যাক, সিনটি শিফট হলে আমরা জাফরকে দেখতে পারি। সে কিচেন রুমে গিয়ে জলদস্যু শেফকে একটি ফল খেতে দেয়। এই ফাঁকে সে সেখান থেকে কিছু পানি নিয়ে সোজা ইঞ্জিন রুমের দিকে রওনা হয়। এ সময় ইঞ্জিন রুমের ভিতরের দৃশ্য দেখানো হয়। ভেতরে থাকা প্রত্যেকটা মেম্বারের অবস্থা তখন একদম খারাপ,
কারণ তারা সেখানে 5-6 দিন যাবত পানি এবং খাদ্য ছাড়া পড়ে আছে। পাশাপাশি রয়েছে ইঞ্জিনের প্রচণ্ড হিট। সব মিলিয়ে তাদের জীবন এখন যায় যায় অবস্থা। এর মধ্যে জাফর উপর থেকে সেই পানির বোতলটি ফেলে দেয়। সাথে ছিল একটি ছোট্ট চিঠি। সেখানে লেখা ছিল আগামীকাল সকাল 6টার মধ্যে এই জাহাজে আক্রমণ করা হবে। এই ইনফরমেশন তাদের মধ্যে আবারও শক্তি যোগায়, পাশাপাশি পানিও তাদের একদম জীবন ফিরিয়ে দেয়। অন্যদিকে নেভির হেডকোয়ার্টারে সে জাহাজের মালিককে আমরা দেখতে পারি। সে বলে আমাদের কোম্পানি কোনোভাবেই এতগুলো টাকা দিতে রাজি না, তাই রাশিয়ান নেভি এখন যা ইচ্ছা তাই করতে পারে। অ্যাডমিরাল তখন তার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, এবার যা করার নেভিরাই করবে। এর মধ্যে জাফর পানি নিয়ে কালাসের কাছে আবারও ফিরে আসে। কালাস কিন্তু তখন জাফরকে সন্দেহ করতে শুরু করে। এক পর্যায়ে কালাস তাকে ধরেই ফেলছিল। ঠিক এই মুহূর্তে জলদস্যু শেপ তখন ভিতর থেকে বেরিয়ে আসে। সে তখন এতটাই মাতলামি করছিল যে কালাস তার দিকে নজর দিতে বাধ্য হয়। মাতলামি করবে না কেন? কারণ কিছুক্ষণ আগে জাফর তাকে যে ফল দিয়েছিল তার ভিতরে হাইডোজ ড্রাগ ছিল। এবার তার মাতলামির অবস্থা এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে তাদের লিডার এবরা তাকে দেখে প্রচণ্ড রেগে যায়। এমন একটা কঠিন মিশনে এসে মাতলামি করার কারণে এবরা তাকে পানিতে চুবানোর নির্দেশ দেয়। কালাস তখন নির্দেশটা ফিরিয়ে নিতে বলে, কারণ এই শেফটি কালাসকে ছোটবেলা থেকে খুব ভালোবাসত। কিন্তু লিডার কোনোভাবে তার কথা না শুনে তার হাত পা বেঁধে পানিতে চুলিয়ে দেয়। এর কিছুক্ষণের মধ্যে সেখানে ক্ষুধার্ত একটি শার্ক এসে তাকে কামড়াতে শুরু করে। আশেপাশে পানি তখন রক্তে লাল হতে শুরু করে, যেটা কিছুক্ষণের মধ্যে জলদস্যুর লোকজন বুঝতে পেরে তাকে টেনে উপরে ওঠানোর চেষ্টা করে। শেষে তাকে উপরে নিয়ে আসার পর দেখা যায় তার 2টি পা শার্ক অলরেডি খেয়ে ফেলেছে। এই সময়ের মধ্যে তার এত পরিমাণ রক্তক্ষরণ হয় যে কিছুক্ষণের মধ্যে সে মারা যায়। এই সময় কালাস চিৎকার করে কান্না করতে থাকে, এমনকি তার লিডারের দিকে তাকিয়ে সে রাগান্বিতভাবে ফুঁসতে শুরু করে। কারণ কালাস তো তার মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছিল না। আর এই কারণে কিন্তু সারা রাত ধরে তার কথা মনে করে সে কান্না করতেই থাকে। জাফরও সারা রাত তাকে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে এবরা জাহাজে থাকা একটা বই পড়ে বুঝতে পারে যে জাহাজের আশেপাশে আগুন জ্বালালে কোনো সমস্যাই হবে না। পেট্রোল তো অনেক ভিতরে থাকে, তাই সে এবার ইঞ্জিন রুমের দরজাটিকে ওয়েল্ডিং এর মাধ্যমে কেটে সেই ক্রু মেম্বারদেরকে বের করে আনতে বলে। অন্যদিকে কালাস এবং জাফরকে আমরা দেখি। কালাস বলে, আজ আমার ভাইকে এবরা মেরে ফেলেছে, এরপর কোনো স্বার্থে যে আমাকেও মেরে ফেলবে না সেটার গ্যারান্টি কি? তাই আমিও চাই না এবরার মাধ্যমে তুমিও মারা পড়ো। আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি এখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যাও। ঠিক এই সময় জাফর সব কথাই তাকে বলে দেয়। সে বলে, আমি চাইলেও কিন্তু এখান থেকে পালাতে পারবো না, কারণ সকাল 6টার মধ্যে আমাদের কমান্ডো টিম এখানে চলে আসবে। পুরো জাহাজটিকে তারা 4 দিক থেকে ঘিরে নেবে। সে সময় আমার কাজ হলো সবাইকে অন্য কোনো কাজে ব্যস্ত রাখা। কালাস তখন তাকে বলে, আমি খুব ভালো করেই জানি যে পথে আমরা হাঁটছি সেটা খুবই খারাপ একটা পথ। আমি আর কোনো অন্যায় করতে চাই না, তাই আমি চেষ্টা করব এরপরে আমার সর্বোচ্চ দিয়ে তোমাকে সহযোগিতা করার। জাফর তখন কালাসের কাছ থেকে একটি চাকু চেয়ে নেয় নিজের নিরাপত্তার জন্য। কালাস তাকে চাকু বের করে দিতেই সেখানে গ্যাংয়ের লিডার এবরা চলে আসে। জাফর খুব ভালো করে বুঝে ফেলে যে অলরেডি সে ধরা পড়ে গেল। অন্যদিকে কমান্ডো ফোর্সগুলো স্যুট পরে বেরিয়ে পড়ে মিশনের উদ্দেশ্যে। এভাবে সকাল হতে শুরু করে আর কমান্ডো ফোর্সগুলো পানির নিচ দিয়ে সোজা সেই জাহাজের কাছে চলে আসে। জলদস্যুরা এর ভিতরে ইঞ্জিন রুমের দরজাটি ওয়েল্ডিং এর মাধ্যমে কেটে ফেলছিল, তাই ক্যাপ্টেন সবার হাতে একটা করে রড ধরিয়ে দেয়। সে বলে, আমরা তো এমনিতেই মারা যাব, তাই মরতে হলে যুদ্ধ করে মরব, যেন কেউই আমাদের কখনই কাপুরুষ না মনে করে। এই কথা বলতে বলতে সে আবারও ইঞ্জিন চালু করার অর্ডার দেয়। অন্যদিকে জাফরকে জলদস্যুরা মেরে ফেলার জন্য ধরে নিয়ে আসে, কারণ এবরা ভাবছে তাকে আর বাঁচিয়ে রাখার দরকারই বাকি। এতক্ষণে তো জলদস্যুর সবাই বুঝে গেছে যে তারা আর কোনোভাবেই টাকা পাচ্ছে না, তাই এবার তাদের প্ল্যান হচ্ছে জাহাজে থাকা জাফর সহ প্রত্যেকটা ক্রু মেম্বারদেরকে মেরে জাহাজটা তারা ধ্বংস করে ফেলবে। এর মধ্যে কালাস একজন মেশিন গানারের সামনে চলে যায়। সে বলে, বন্ধুরা তোমরা এখন রেস্ট নিতেই পারো, মেশিন গানটা এখন আমার হাতে ছেড়ে দাও। এসব বলে মেশিন গানের কাছ থেকে সে সবাইকে সরিয়ে দেয়। এর মধ্যে জাফর কিন্তু মৃত্যু সম্মুখীন হয়েও কোনোভাবে ভয় না পেয়ে তাদেরকে উল্টা থ্রেট দিতে শুরু করে। সে বলে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের টিম এসে আমাদেরকে উদ্ধার করে নেবে, তোরা তখন একজনও বেঁচে থাকতে পারবি না। তার কথা শুনে জলদস্যু তাকে বলে, আগে তো তোকে মেরে ফেলি, তারপরে এক এক করে তাদেরকেও তোর কাছে পাঠিয়ে দেব। এর মধ্যে তারা জাফরকে গুলি করতেই যাচ্ছিল। ঠিক এই মুহূর্তে কালাস সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করে। তারা উপরে তাকাতে জাফর সঙ্গে সঙ্গে সেই জলদস্যুর হাত থেকে গানটি নিয়ে নেয়। এরপর সামনে থাকা দুজনকে সে সঙ্গে সঙ্গে শুট করে সেখানে মেরে ফেলে। অন্যদিক থেকে ব্ল্যাক ড্রাগন কমান্ডো ফোর্স উপরে আসতে শুরু করে। বাকি জলদস্যুরা এতক্ষণে জেনে গেছে যে কালাস তাদের সাথে বেইমানি করছে, তাই তারা তখন কালাসের দিকেই আসছিল। কালাস তখন কোনো কিছু পরোয়া না করে তাদেরকে ফায়ার করে একদম উপরে পাঠিয়ে দেয়। জাফর তখন সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। অন্যদিক থেকে আমরা পানির নিচের একটা দৃশ্য দেখতে পারি। ইঞ্জিন স্টার্ট হওয়ার কারণে সেখানে থাকা জাহাজের বড় ফ্যানটি ঘুরতে শুরু করে, যার কারণে নিচে থাকা ব্ল্যাক ড্রাগন কমান্ডো ফোর্সের দুজন সে ফ্যানের দিকে যেতে শুরু করে। তবে শেষ মুহূর্তের দিকে এসে তারা কোনো রকম ফ্লাওয়ার মাধ্যমে নিজেদেরকে আটকাতে সক্ষম হয়। বাকি কমান্ডোরা এতক্ষণ এসে জাহাজে উঠে গেছে। তারা কোনো প্রকার শব্দ ছাড়া একে একে জলদস্যুদের খেয়ে দিতে শুরু করে।
এর মধ্যেই জাফর ইঞ্জিনের রুমের সামনে চলে আসে। সে এসেই দরজার সামনে দুজন জলদস্যুকে দেখতে পারে। কালাসের দেওয়া চাকুর মাধ্যমে সে জলদস্যুদের সেখানে মেরে ফেলে। এরপর ভিতরে বন্দী থাকা সবাইকে সে বাইরে বের হতে বলে। অন্যদিক থেকে ফায়ারিং এর শব্দ শুনে এবরা কালাসের কাছে চলে আসে। কালাস কিন্তু তাকে দেখে এবার আর কোনোভাবেই ভয় পায় না। এবার সে তাকেও লক্ষ্য করে ফায়ার করে দেয়। এবরা তখন একটি গ্রেনেড কালাসের দিকে ছুড়ে দেয়। এই গ্রেনেড বিস্ফোরণে কালাস কিন্তু বেশ ব্যথা পায়। কিছুক্ষণের মধ্যে এবরা কালাসের সামনে চলে আসলে তার বুকের দিকে সে বন্দুক তাক করে। এবরা বলে, তোর যদি সাহস থাকে তাহলে আমাকে একটা গুলি চালিয়ে দেখা। যে কথা শুনে কালাস দেরি না করে সঙ্গে সঙ্গে ট্রিগার চেপে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে গানে কোনো প্রকার গুলি ছিল না। এই সুযোগে এবরা চাকু দিয়ে তার গলা ফাঁসিয়ে দেয়। কালাস তখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অন্যদিক থেকে সোলজাররা তখনও পর্যন্ত জলদস্যুর সাথে ফাইট করে যাচ্ছে। তারা তখন তাদের হাত থেকে চাকু ছুঁড়ে ছুঁড়ে সবাইকে খেয়ে দিচ্ছে। অন্যদিকে দেখা যায় ইঞ্জিন রুম থেকে ক্রুগুলো বের হয়ে তাদের রডের মাধ্যমে সামনে যাকে পাচ্ছে তাকে মেরে ফেলছে। জলদস্যুর প্রত্যেকজনের হাতে রাইফেল থাকা সত্ত্বেও তারা সেটা ব্যবহার করতে পারছিল না, কারণ তারা সেই ট্যাঙ্কের পাশেই ছিল। তারা ফায়ার করলে সঙ্গে সঙ্গে সেই জাহাজে আগুন ধরে যাবে, আর আগুন ধরলে যে তারাও বাঁচবে না সেটা তো তারা খুব ভালোভাবেই বুঝতে পারছে। যার কারণে এবারের ফাইটিংটা একদম অন্য লেভেলে গিয়ে পৌঁছায়। কেউ চাকু দিয়ে মারছে, কেউ রড দিয়ে মারছে, কেউ বা তাদের হাত দিয়ে মারছে। এভাবে পুরো জাহাজটা যেন রক্তে লাল হতে শুরু করে। অন্যদিক থেকে একজন জলদস্যু জাফরকে ধরে ফেলে। দুজনের মধ্যে বেশ ধস্তাধস্তি হয়। জাফর কিন্তু গন্ডারের মতো এই ব্যক্তিটার সাথে কোনোভাবে পেরে উঠছিল না। অন্যদিক থেকে দেখা যায় জলদস্যুর লিডার এব্রার সাথে কমান্ডোর বেশ ফাইট শুরু হয়েছে। এব্রা এতটাই শক্তিশালী ছিল যে কমান্ডোর ঘাড়ে দুদিকে দুটি চাকু ধরে তাকে প্রায় মেরে ফেলছিল। ঠিক এই মুহূর্তে জাহাজটি গিয়ে সোজা একটি পাথরের সাথে ধাক্কা খায়। জাহাজটি তখন একদিকে হেলে যায়, যার কারণে কমান্ডার এবারের মতো এব্রার হাত থেকে বেঁচে যায়। এরপরেও কি আপনারা মনে করছেন এব্রা থেমে থাকার পাবলিক? সে তার চাকু দিয়ে এলোমেলোভাবে তাকে স্টেপ করতে শুরু করে। শেষমেশ এব্রা তার হাতে থাকা পিস্তল বের করে তাকে সেখানেই গুলি করে উড়িয়ে দিতে চায়। ঠিক এই মুহূর্তে কমান্ডার তার হাতে থাকা চাকুর মাধ্যমে ট্রিগারটি আটকে দেয়। শেষমেশ সে এব্রাকে হোস্টেস করে নেয়। এর কিছুক্ষণের মধ্যে জলদস্যুদের মধ্যে যে কয়েকজন বেঁচে আছে তারা স্যারেন্ডার করতে শুরু করে। এব্রা তখন তার পকেটে থাকা রিমোটটি বের করে, যেটা ক্লিক করা মাত্র জাহাজে সেট করা বোম ফেটে গিয়ে সঙ্গে সঙ্গে তারা সবাই ব্লাস্ট হয়ে যাবে। জাফর তখন আপ্রাণ চেষ্টা করে সেই বোমের অ্যান্টিনা খুলে নেওয়ার জন্য। এবার যখনই রিমোটের বাটনটা ক্লিক করে ফেলে ঠিক তার কিছুক্ষণ আগেই জাফর সেই অ্যান্টিনা খুলতে সক্ষম হয়, যার কারণে সেখানে সবাই সে ব্লাস্টের হাত থেকে বেঁচে যায়। কমান্ডো ফোর্স আবারও একে একে প্রত্যেকটা জলদস্যুকে মারতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যে যে কয়েকজন বেঁচে ছিল তাদেরকে অ্যারেস্ট করে নেয় তারা। এরপর তারা শেষমেশ নেভির হেডকোয়ার্টারে ফোন করে বলে যে পুরো জাহাজটা এখন তাদের কন্ট্রোলে। জাফর দৌড়ে গিয়ে দেখে কালাস রক্তাক্ত অবস্থায় জাহাজের উপরে পড়ে রয়েছে। সে দৌড়ে গিয়ে কালাসকে বলে, বন্ধু তোর কিছুই হবে না, কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার আসবে, আমি যে কোনোভাবে হোক তোকে বাঁচিয়ে নেব। কালাস তখন বলে, বন্ধু আমি অনেক অন্যায় করেছি, যেটার শাস্তি হয়তো এখন আমি পাচ্ছি। অনেক দেরি হয়ে গেছে, আমি হয়তো আর বাঁচব না। এই বলে সে পকেট থেকে একটা রেকর্ডার বের করে নিয়ে আসে। এটা সে জাফরের হাতে দিয়ে বলে, এখানে আমার নিজের কিছু গান রেকর্ড করা আছে, আমাকে যখন মিস করবে তখন সেগুলো শুনে নেবে। এই কথা বলা শেষেই কালাস সেখানেই মারা যায়। এর মধ্যে দেখা যায় জাহাজের অনেক ক্রুও এই যুদ্ধে মারা গেছে, তাদের উপরে সাদা কাপড় দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক এই মুহূর্তে কালাসকে নিয়ে যাওয়া হচ্ছিল। জাফর তখন তার ডেড বডি থামিয়ে বলে, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। খুব অল্প সময়ের মধ্যে তোমার আমার যে বন্ধুত্ব হয়েছিল সেটা আমি কখনই ভুলতে পারবো না। এই বলে জাফর তার নিজের হাতের ঘড়িটি কালাসের হাতে পরিয়ে দিয়ে চিরবিদায় জানায়। এর মধ্যেই ব্ল্যাক ড্রাগনের ক্যাপ্টেনের কাছে নেভির হেডকোয়ার্টার থেকে একটি কল আসে। ক্যাপ্টেনকে তখন বলা হয় জলদস্যুদের যে কয়েকজন বাকি রয়েছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়, এমনকি তাদের সাথে একটি বোট, খাবার এবং বিশুদ্ধ পানীয় যেন দিয়ে দেওয়া হয়। ক্যাপ্টেন তখন বলে, স্যার তাদেরকে ছেড়ে দেওয়ার তো কোনো কারণ হয় না, এরা তো প্রচণ্ড ভয়ানক। তাদেরকে যদি এখন ছেড়ে দেওয়া হয় তাহলে এই ধরনের কাজ তারা আবারও করবে। লেফটেন্যান্ট তখন বলে, এটা আমার আদেশ না, বরং উপর মহলের আদেশ, যেটা অমান্য করার মতো ক্ষমতা আমারও নেই। এর পিছনে কারণ হচ্ছে তারা তো অন্য দেশের নাগরিক, তাদেরকে অ্যারেস্ট করার মতো কোনো ক্ষমতাই আমাদের নেই। যার কারণে ক্যাপ্টেন শেষ মুহূর্তে তাদেরকে খাবার এবং বিশুদ্ধ পানি দিয়ে একটি বোটে ছাড়তে বাধ্য হয়। বোটটি এর ভিতরে সেই জাহাজ থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে চলে গেছে। এ সময় জাফর তার বন্ধু কালাসের কথা মনে করে টেপ রেকর্ডারটি বের করে। একই সময় এভরা সেই পানির বোতলটি খুলতে একদম হতভম্ব হয়ে যায়, কারণ সেই বোতলের ভিতরে একটি বোম ফিট করা ছিল। জাফর ঠিক যখনই সেই টেপ রেকর্ডারের বাটনটি প্রেস করে জলদস্যুদের সেই বোটটি তখনই উড়ে যায়। শেষ মুহূর্তে ব্লাস্টের ফলে সেখানে থাকা প্রত্যেকটা জলদস্যুই মারা যায়। তবে কিভাবে মারা গেল এটার প্রমাণ কিন্তু কারো কাছেই আর নেই। এত সুন্দর একটা ফিনিশিং এর মধ্যে দিয়ে আজকের মুভির গল্পটি শেষ হয়ে যায়।